বিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। দর্শক, আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের একজন জনপ্রিয় ইনভেস্টমেন্ট মেন্টর জনাব জাকিরুল কবির। তিনি পেশায় ব্যাংকার, আপনারা আরেকটি পর্বে তাকে পেয়েছিলেন। আর ইনভেস্টিং উইথ কবির চ্যানেলের মেন্টর তিনি। কবির ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে আপনার শোতে নিয়ে আসার জন্য। কবির ভাই, আপনি তো আপনার প্রোগ্রামগুলোর কন্টেন্টগুলো বেশিরভাগই আমরা দেখি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি টিচ করেন, যে হাউ টু অ্যাচিভ এ ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইন লাইফ থ্রু ইনভেস্টিং। জি, তো ফাইন্যান্সিয়াল ফ্রিডম জিনিসটা আসলে কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা হচ্ছে আপনার জীবনের একটা অর্থনৈতিক স্ট্যাটাস, এমন একটা পর্যায় যেখানে গেলে আপনাকে আসলে দৈনন্দিন যে আমরা যে ডে টু ডে ওয়ার্কটা করি, জবটা করি, যে জবের স্যালারি দিয়ে আমাদের সংসার চলবে, এরকম কনসার্ন আসলে আপনার থাকবে না। মানে আপনার এমন একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থাকবে, সেটা যে শুধু শেয়ার বাজারের পোর্টফোলিও নট নেসেসারি, আপনার যে বিভিন্ন অ্যাসেট ক্লাস আছে সবগুলো মিলে আপনার একটা ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকবে। ওটার যে রিটার্নটা সেটা আসতে পারে ডিভিডেন্ড আকারে, হতে পারে আপনার কিছু জমি আছে সেখান থেকে আপনি শস্য সেল করে টাকা আনছেন, আপনার একটা বাড়ি আছে সেটা ভাড়া দিয়েছেন, আপনার কিছু ফিক্সড ইনকাম বন্ড আছে, কিংবা আপনার কিছু সঞ্চয়পত্র আছে। সবগুলোর যে আউটপুট সেটা দিয়ে আপনার পুরো বছরের সমস্ত খরচ চলে যাচ্ছে, এবং আসল যে আপনার যে অ্যাসেটটা সেটা কমছে না, সেটা বরং দিনে দিনে একটু করে বাড়ছে। এই যে স্ট্যাটাসটা আপনি যদি অর্জন করতে পারেন, দেন আপনি বলতে পারেন যে আপনি তার মানে টাকার জন্য আমার আর কাজ করতে হচ্ছে না। আপনি ওয়ারেন বাফেটের একটা কোট আছে যে উনি বলছিল যে আপনি যতদিন পর্যন্ত আপনার টাকাকে আপনার হয়ে কাজ করতে না লাগাইতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন না। সো আপনি যদি নিজে আর্লি রিটায়ারমেন্টে যেতে চান, তাহলে আপনার টাকাকে কাজে লাগাইতে হবে। সো আপনি আপনার পকেটে যে টাকাটা আছে, এটা অ্যাকচুয়ালি আমরা মনে করি ইট ইজ এ অ্যাসেট, বাট ইট ইজ লায়াবিলিটি। কারণ প্রতি বছর ইনফ্লেশনের কারণে এই টাকাটার মান 10% করে কমে যাচ্ছে। তো এই টাকাকে টাকায় না রেখে আপনাকে একটা অ্যাসেট কিনতে হবে, সেটা হতে পারে জমি, হতে পারে সিকিউরিটিস, যেটা ডিভ্যালুয়েট তো হবে না, বরঞ্চ এপ্রিসিয়েট হবে দিনে দিনে। সো একটা পর্যায়ে গিয়ে আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম দিবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে সমস্ত প্রিভিয়াস স্টক, যেগুলো আমরা স্টক মার্কেট নিয়ে কথা বলি আজকে, যে স্টকগুলো থেকে ফিনান্সিয়াল ফ্রিডম এসছে, যে হয়তো 20 বছরে 20 গুণ 15 গুণ হয়ে গেছে, তার চেয়েও বেশি হয়েছে যেগুলো শেয়ার, এই ধরনের স্টকগুলো থেকেই আপনাদের মতো অ্যানালিস্টরা যারা এগুলো আবার ঘুরে ফিরে পিক করছেন, হয়তো নতুন কিছু অ্যাড হচ্ছে, কয়েকটা হয়তো একটু স্লো যাচ্ছে, বাট রাফলি আমরা এই যে এখনকার যে মার্কেট কনটেক্সটে দেখছি যে এগুলো খুব বেশি মুভ করছে না। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে স্কয়ার ফার্মার শেয়ার ফ্লোর থেকে উঠে এসছে, খুবই 2-3 টাকার একটা রেঞ্জে মুভ করছে। ওয়েদার খুবই মিডিয়কর কোম্পানি বা আরও উইকার কোম্পানি, সেগুলো শেয়ার কিন্তু ভালো মুভ করছে। যারা এগুলো বুঝে কেনা বেচা করছেন, তারা হয়তো ওই যে স্লো অ্যান্ড স্টেডি ইনভেস্টরদের চেয়ে বেশি রিটার্ন পাচ্ছেন। তো এটা কেন হচ্ছে, অ্যান্ড সেই মুভগুলো ধরতে গেলে আমাকে কি করতে হবে? আসলে এখানে আমার একটু ক্লিয়ার করে বলা দরকার, সেটা হচ্ছে যে ইনভেস্টিংটা অনেকভাবে করা যায়। এই মার্কেট 100 জন লোক আছে, এক একজন এক এক অ্যাপ্রোচে মার্কেটে পার্টিসিপেট করবে। সো যারা কনসিস্টেন্ট কম্পাউন্ডার পোর্টফোলিও বানাইতে চায়, ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য কিন্তু ওইটাই লাগবে। কারণ প্রথমে আমি আপনাকে বলেছিলাম যে আপনি কাজ করবেন না, অটোমেটিক্যালি আপনার টাকা আপনার জন্য আপনার সব কিছু এনে দিবে। কিন্তু আপনি যদি ট্রেডিংয়ে ফোকাস করেন, এই যে যে কথাগুলো বললেন যে লং টার্মে, শর্ট টার্মে আপনার ভালো শেয়ার আপনার মুভমেন্ট দিচ্ছে না, কিন্তু অন্যান্য শেয়ার মুভ দিচ্ছে, তো এগুলোকে যদি আপনি টাইমিং করতে চান, এটা আবার চার্লি মাঙ্গার বলছিল যে এটা কনসিস্টেন্টলি টাইমিং করাটা কিন্তু ইম্পসিবল একটা জিনিস। বাট তারপরও ধরে নিচ্ছে আপনি করতে পারছেন, তারপরেও কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি কিছুদিন পর পর টাইমিং করার চেষ্টা করতে হচ্ছে, তার মানে আপনি রিটায়ারমেন্টে যেতে পারছেন না। কিন্তু সো আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের প্রথম কথা হচ্ছে আপনি কোনো কাজ করবেন না, অটোমেটিক্যালি আপনার কাজটা হয়ে যাবে। তো ট্রেডিং যদি করতে হয়, আপনি নিজেও জানেন যে একটা জায়গায় কিনতে হচ্ছে আপনাকে, তারপরে মানে বুঝতে হচ্ছে কোন জায়গায় গিয়ে আমি সেল করতে হবে, তার মানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হচ্ছে। তো আপনি যদি অ্যাক্টিভই থাকেন, তাহলে ওই ফিনান্সিয়াল ফ্রিডমের যে মূল মানে যে সেন্সটা বা মটোটা, ওইটা কিন্তু আপনি পাচ্ছেন না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে টাইম হরাইজনটা আমরা আসলে ভুলে যাই। টাইম হরাইজন মানে হচ্ছে যে মার্কেটে 10 বছর আগেও স্কয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো অনেকের কাছে ওভারভ্যালুড মনে হতো,
এখনও তাদের কাছে ওভারভ্যালুড মনে হয়। যেমন ম্যারিকোর কথাই যদি বলি, 2009 সালে মার্কেটে আসছে, 11-12 সালে 300 টাকায় শেয়ারটা পাওয়া যেত, তারা কেউ কিনে নাই, বলছে 10 টাকার ফেস ভ্যালু শেয়ার আমি 300-তে কেন কিনবো। শেয়ারটা এক সময় 900 টাকা গেল, তখনও অনেকেই বলছে যে 900 টাকায় কেন কিনবো। 1562 টাকা ছিল করোনার সময়, সেটা এখন 2400 টাকা। সো এখনও আমরা অনেকে মনে করতেছি 10-2400 টাকার শেয়ার না কিনে আমি 5-6 টাকার শেয়ার কিনলেই তো আমি ডাবল পেয়ে যাব খুব কম সময়। বাট কনসেপ্টটা আসলে এরকম না। তো আপনার যেটা মনে হচ্ছে একটু ভুলটা ভাঙানো দরকার, সেটা হচ্ছে যে টেকনিক্যাল চার্টে আপনি যদি আওয়ার চার্ট বা ডে চার্ট দেখেন, তাহলে দেখবেন ম্যারিকো মুভ করছে না, ব্যাটবিসি মুভ করছে না। কিন্তু আপনি যদি চার্টের টাইম ফ্রেমটা যদি আওয়ারের জায়গায় মান্থ করে দেন, তাহলে দেখবেন যে ও 2009 থেকে এখন পর্যন্ত একদম রকেটের মতো উপরে উঠে যাচ্ছে। সো এটা দৃষ্টিভঙ্গি, আপনি আপনার টাইম হরাইজনটা কি মান্থ চার্টে নাকি উইক চার্টে নাকি ডে চার্টে। সো ডে চার্টে যারা আছে তাদের কিন্তু এই প্রতিদিন কেনা বেচার যে ব্যাপারটা, তারা প্রতিদিন কিনবে, প্রতিদিন লাভ করবে। তো এই কনসেপ্টটা হচ্ছে ট্রেডারের কনসেপ্ট। আর ইনভেস্টরের কনসেপ্ট হচ্ছে আমি দৈনন্দিন কেনা বেচায় যাব না, আমি জানি ওষুধ আমার লাগবে, বাংলাদেশ যতদিন পর্যন্ত আছে মানুষ আছে, ওষুধ লাগবে। সো ফার্মা কোম্পানি যদি কোনো ভালো আপনি খুঁজে পান, তার অটোমেটিক্যালি ব্যবসা বৃদ্ধি হতে থাকবে। হ্যাঁ, হতে পারে এই বছর একটু ইপিএস খারাপ হয়েছে কোনো কারণে, 26 সালে একটা চ্যালেঞ্জ আছে আপনার, এলডিসি যদি আপনি গ্রাজুয়েট করেন সেই ক্ষেত্রে যে প্যাটেন্টের ব্যাপারটা, এটা হতে পারে, কিন্তু আলটিমেটলি কোনো না কোনোভাবে তারা এটাকে মানে ম্যানেজ করে ফেলবে। তার এত মানে দূর যারা এসছে তারা হ্যাঁ, বাকিটাও তারা করতে করবে। পারবে। সো আলটিমেটলি আপনি এটা যদি ফিল করতে পারেন যে আপনার যদি এরকম কোনো মানে উইজডম থাকে একটা শেয়ারের প্রতি, যে আমি শিওর এই শেয়ার ব্যবসা ভালো করবে, তাহলে ওই শেয়ার কিনে যদি আপনি লং রানে হোল্ড করেন, ওটাই আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম দিবে। এটা হচ্ছে লং টার্মের অ্যাপ্রোচ, এটাই হচ্ছে আপনার সাস্টেইনেবল ডেভেলপমেন্টের অ্যাপ্রোচ। কিন্তু এই যে শর্ট টার্মের যে ব্যাপারটা, এইটা দিয়ে হয় না ব্যাপারটা তা না, আমি বলতেছি না যে হবে না, কিন্তু ইটস সো টাফ। আর আমাদের বাংলাদেশে তো বাংলাদেশ শুধু না, পৃথিবীর সব মার্কেটে আপনি যদি দেখেন যে এই শর্ট টার্মে যারা দ্রুত গেইন করে ফিনান্সিয়াল ফ্রিডম চাচ্ছে, তারা আসলে ওই গেইন না করে বরঞ্চ রিভার্স চলে যাচ্ছে। আমরা হয়তো ফিনান্সিয়াল ফ্রিডম আর চাইছি না, হ্যাঁ, যে ধরেন একটা জিনিস খুব কমন কেস, 2 লাখ 1 লাখ 3 লাখ টাকা ক্যাপিটাল বা 5 লাখ টাকা ক্যাপিটাল, যেটাকে হয়তো ফিনান্সিয়াল ফ্রিডমের সেই সূত্রে আনতে গেলে হয়তো আমাকে 20 বছর 30 বছর ওয়েট করা লাগতে পারে। ওয়েদার যে মার্কেটে যে সমস্ত ট্রেডিং অপরচুনিটি কাজে লাগিয়ে আমি যদি আমার 2 লাখ টাকাকে আপনার 20 লাখ করতে চাই নেক্সট 5-6 ইয়ার্সে, এই জন্য আমাকে ট্রেডিং শিখতে হবে। আপনি বলছিলেন ট্রেডিংয়ের ডেফিনেটলি তার রুলস আছে, নিয়মকানুন আছে, টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হয়। তো আপনি কি আমাকে একজন সফল ট্রেডার হওয়ার কি কি করতে হবে আজকে যদি বলতে পারেন? সফল ট্রেডার হওয়াটা আমি কিন্তু পেট্রোনাইজ করি না, আমি কিন্তু ইনভেস্টিং। আমার মূল যে ইনভেস্টমেন্ট তার 70% কিন্তু একদম কফি ক্যান পোর্টফোলিও টাইপ, মানে প্রয়োজন পারতপক্ষে আমি সেল দিব না। ইনকেস যদি কোম্পানির যদি মানে গভীরে যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট হয়, যেটা আসলে আগামী 5 বছর কোম্পানিটাই খারাপ হয়ে যাবে, ইন দ্যাট কেস আমি ওটাকে মানে হাত দিতে রাজি আছি বিক্রির জন্য। বাট আদারওয়াইজ আমি ফ্রিকুয়েন্টলি কেনাবেচা করার লোক না। তো তারপরও মার্কেটে যদি আমরা যদি যেহেতু মার্কেটের পিপল আমরা, তো মার্কেট প্রতিদিন দেখলে একটু এক্সাইটমেন্টের জন্য তো 2-1টা ট্রেড করতে হয়। তো ওইটা কিভাবে করা যায় এটা আমি বলতে পারি। তো তার আগে আমার মনে হয় যে একটা ইনফরমেশন আপনাকে দেই, যে বাংলাদেশের মার্কেটের সাকসেস রেটটা কেমন, রিটার্নটা কেমন, এইটা আপনাকে জানতে হবে। তো রিসেন্টলি গত বছর একটা বই বের হয়েছিল, আমি পড়েছি, দ্য টুল কিট ফর ইনভেস্টর্স টুল কিট ফর ক্যাপিটাল মার্কেট ইন বাংলাদেশ, এই নামে একটা বই ছিল। তো এই বইতে আমি পড়েছি যে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের যে রাইট বিআইসিএম থেকে বের করে, ওখানে একটা ডাটা দেওয়া আছে, ওটা যদি পড়েন আপনি দেখবেন যে 2001 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমাদের মার্কেটের অ্যাভারেজ রিটার্ন ছিল 16% অ্যাভারেজ রিটার্ন পার ইয়ার। তো এর বিপরীতে শার্প রেশিও বা রিস্ক ফ্যাক্টরটা ছিল হলো 25%। তার মানে বাংলাদেশের মার্কেটে 16 টাকা আয় করার জন্য 25 টাকার রিস্ক নিতে হচ্ছে। তো এইটা কিন্তু আপনার অনুকূলের কোনো পরিবেশ না। সো এই অনুকূল মানে এই প্রতিকূল পরিবেশে আপনি যদি মনে করেন যে আপনি 2 লাখ টাকাকে 5 লাখ টাকায় নিয়ে যাবেন উইদিন ভেরি শর্ট টার্ম, এইটার মানে এক্সপেকটেশনটা হইতে হবে রিয়েলিস্টিক এক্সপেকটেশন। সো আপনার 16% হচ্ছে ওভারঅল রিটার্ন, কেউ এর চাইতে নিচে করবে, কেউ এর চাইতে বেশি করবে। এটা বেশি করলে কত, তা আমি ধরে নিচ্ছি আপনি 25% পর্যন্ত চিন্তা করতে পারেন। কিন্তু আপনি যদি চান যে 2 লাখ টাকা এক বছর আমি 4 করব, পরের বছর 8 করব, তারপরে 16, এটা আসলে কোনো দিন সম্ভব না। আমার মনে হয় না এটা সম্ভব, মার্কেট ওটা দিবে না আপনাকে। সো আপনাকে ফার্স্ট একটা রিয়েলিস্টিক টার্গেট সেট আপ করতে হবে যে মার্কেট অ্যাভারেজ 16% করে,
আমি এটাকে বিট করব, তাহলে আমি 20 to 25 করব। তবে মূল বিষয়টা হচ্ছে এটা যদি আপনি কনসিস্টেন্টলি করতে পারেন তাহলে একটা পর্যায়ে আপনার একটা বড় অ্যাসেট অ্যাকুমুলেট হবে। কিন্তু এক সময় করলেন, এই 3 মাস করলেন, যেমন 2021 সালে সবাই মোটামুটি মানি মেক করছে, কিন্তু 22 সালে তো সেটা একটু অনেকের নাই হয়ে গেছে। তো এরকম হলে তো হবে না, আপনাকে একটা ওয়ে খুঁজে বের করতে হবে যাতে করে আপনি 20%ই করবেন কিন্তু সেটা কনসিস্টেন্টলি করতে থাকবেন একটা লং না, আমি পিরিয়ড। 20-র বেশিও করতে চাই, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্যাট মাচ। ওকে, তাহলে আপনাকে আসলে ট্রেডিং গেমটা শিখতে হবে। ওকে, সো ট্রেডিং গেমটা কি এটা আপনাকে বুঝতে হবে। তো আমাদের দেশে মূল সমস্যা হচ্ছে যে আপনি কিভাবে ট্রেড করেন আই ডোন্ট নো, বাট প্রথম আমি বলবো যে ইন এ নাটশেল যদি আগে প্রথমে আমরা বলে নেই যে ইনভেস্টমেন্ট ভার্সাস ট্রেডিং, যেহেতু আমরা কথা বলছি, এই দুটো সংজ্ঞাগত পার্থক্য যদি আপনি একটু বলেন আমাদের। ওকে, ইনভেস্টমেন্ট আসলে লং টার্মের জন্য কোনো অ্যাসেট কিনে ফেলে রাখা, এটা করার জন্য আমরা মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের যে হেল্প সেটা নেই। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কিন্তু একটা ডিপ অ্যানালাইসিস, মানে এটা অনেক কিছু জানতে হয়। সো একটা কোম্পানির ব্যবসা বুঝতে হবে, ইকোনমি, ম্যাক্রো, এভরিথিং জানতে হবে। সো অনেকগুলো ডাটা প্রসেস করতে হবে, এটা করার যোগ্যতা অনেকের নাই, আমারও সব ধরনের নাই। তো এইটা করার জন্য অনেক এক্সপার্টিস লাগে, তো টাইম কনজিউমিং। তো এই কারণে আসলে মূলত আমরা সাধারণ পাবলিক যারা তারা এই কিন্তু কাজে প্রফেশনালরা বেটার। এই কাজে প্রফেশনালরা বেটার। তো আমাদের মতো যারা অর্ডিনারি পিপল, যাদের অ্যানুয়াল রিপোর্ট অ্যানালাইসিস করার ক্ষমতা নাই, ইয়ার অন ইয়ার বা কোয়ার্টারলি রিপোর্ট, আমরা তো শুধু ইপিএসটা দেখতেছি, বাট যারা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করে তারা কোয়ার্টার টু কোয়ার্টার, কোয়ার্টারলি রিপোর্টসে তারা কি দেখে, তারা কোয়ার্টার টু কোয়ার্টার গ্রোথ দেখে, বটম লাইন অ্যানালাইসিস করে, টপ লাইন অ্যানালাইসিস করে, কোন কোয়ার্টার, মানে এক এক কোয়ার্টারের সাথে এক এক অনেক প্যারামিটার দিয়ে তারা এটাকে যাচাই করে ঠিক করে যে এটার ভবিষ্যৎ কি হতে পারে। তারাও কিন্তু এক ধরনের ভবিষ্যৎই প্রিডিক্ট করার চেষ্টা করতেছে থ্রু কোম্পানির ফান্ডামেন্টাল ডাটা। আমরা কি করার চেষ্টা করতেছি, যেহেতু ট্রেডার, আমি ট্রেডারের আসপেক্টে বলতেছি, ট্রেডার মনে করে এত সময় আমার নাই অথবা আমার এত এক্সপার্টিস নাই, তাহলে আমার শর্টকাটে কিছু যদি করতে চাই তাহলে আপনার সামনে একটা চার্ট আছে, এই চার্ট দেখেও যদি আপনি প্যাটার্ন রিকগনিশনটা শিখতে পারেন তাহলে আমার ধারণা হয়তোবা আপনি যদি ডিসিপ্লিন মেনটেন করে, মানি ম্যানেজমেন্ট ঠিক করে এবং আপনার মাইন্ডসেট যদি প্রপার স্ট্র্যাটেজি বিল্ড আপ করে যদি করতে পারেন, আই থিঙ্ক আপনি ইয়ার অন ইয়ার যে আপনি কনসিস্টেন্টলি 20% বা 25% বা 30% যেটা করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কিন্তু এটা প্যাটার্ন রিকগনিশনটা শিখতে হবে। তো এখানে আরেকটু বলে নেই যে প্যাটার্ন মিন্স যে অনলি মার্কেট ফ্যাক্টরস, প্যাটার্ন মিন্স হচ্ছে সব ধরনের জিনিস, আমরা যারা সেখানে কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইনক্লুড থাকবে কি? সামান্য থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা। অ্যাপ্রোচ আছে, যেমন কেউ কেউ মনে করেন যে ফান্ডামেন্টাল আমি দেখবো না, শুধু টেকনিক্যালের বেসিসে করব, সেটা তার অ্যাপ্রোচ। তো আবার যদি কেউ দুইটাকে একত্রিত করতে পারে, এটা ডেডলি কম্বিনেশন হিসেবে কাজ করবে, এটা আরও বেটার হবে, যে আপনি আরও সেফ থাকতে পারবেন, রিস্কটা কমে যাচ্ছে। কিন্তু দুইটা একসাথে করতে গেলে আমি যে রিসেন্ট মার্কেট সিনারিও যদি বলি, রাইট, যে ফান্ডামেন্টালস দেখে যে এটা একটা বেটার শেয়ার, আমি এইটাতে আমার নজরটা বেশি দিচ্ছি, উইকার শেয়ারটা মুভ করছে বেশি, ভলিউম হচ্ছে বেশি, বাজারে এটার ডিমান্ড বেশি দেখা যাচ্ছে। সো ব্লেন্ড অফ ফান্ডামেন্টালস কি আমার টেকনিক্যাল ট্রেডিংয়ে হেল্প করলো? আসলে টাইম, আবারও একই কথা, টাইম Okay. ফ্রেম, টাইম ফ্রেমটা ডিফারেন্ট জিনিস। আপনি টাইম ফ্রেমটাই আসল জিনিস, আপনার কোন টাইম ফ্রেমে আপনি আসেন এটা হচ্ছে বিষয়। তো একই গেম এক একজন এক একভাবে খেলবে। সমুদ্রে কেউ পা ভিজাইতে যাবে, কেউ ছোট নৌকা দিয়ে মাছ ধরবে, কেউ কিন্তু বড় জাহাজ নিয়ে 4 মাস থেকে অনেক বেশি বেশি মাছ আনবে। তো এক একজন এক একভাবে মার্কেটে পার্টিসিপেট করবে। তো আমার জানা মতে যদি ট্রেডারের দিক থেকে সাকসেসফুল ট্রেডারের নাম যদি বলতে চাই, যেমন সবাই আমরা ওয়ারেন বাফেটকে জানি, সবাই ওই এনার কথা সবচেয়ে বেশি, তিনি ইনভেস্টর, হ্যাঁ ইনভেস্টর, এনার কথা সবচেয়ে বেশি প্রচারিত মানে আছেন। কিন্তু জিম সিমন্স নামে একজন ট্রেডার আছেন, উনি রেনিসেন্স টেকনোলজিসের ফাউন্ডার। উনি কিন্তু কোয়ান্ট ইনভেস্টিং করে। তো কোয়ান্ট ইনভেস্টিং এটা আসলে এআই, এখন উনি এআই বেসড ট্রেডিং করে সোজা হিসাব। উনি হেজ ফান্ডের, ওনার কিন্তু মিউচুয়াল ফান্ড না, উনি হেজ ফান্ড চালায়। তো উনি কিন্তু এমআইটির টিচার, উনি ম্যাথমেটিশিয়ান মূলত। এবং ওনার যে কাজ, ওনারা কি করে, ওনারা মার্কেটে অ্যাভেলেবেল একটা স্টকের যত প্রকার ডাটা আছে ফান্ডামেন্টাল এবং প্রাইস রিলেটেড সমস্ত ডাটা একত্রিত করে ওখান থেকে ফিনান্সিয়াল মডেলিং বলেন বা তার বানানো মডেলিং ইউজ করে উনি বুঝতে পারেন যে কোন শেয়ারটা এখন কিনতে হবে বা কোন শেয়ারটা এখন বিক্রি করতে হবে। সো আলটিমেটলি উনি ইনভেস্টিং না করে ট্রেডিং করছে, সেটার মধ্যেও কিন্তু ডাটা আছে, ফান্ডামেন্টাল ডাটা আছে। সো শুধু চার্টই যে হচ্ছে কি আপনার ট্রেডিং করার যে মানে মূল মন্ত্র, এটা আই ডোন্ট থিঙ্ক সো।
টেকনিক্যাল অ্যানালাইসিস একজন সফল ট্রেডার হওয়ার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে 10% চার্টের ভিতরে, বাকি 90% হচ্ছে মাইন্ডসেট, এবং এই মাইন্ডসেটের মধ্যে আপনার স্ট্র্যাটেজি বিল্ড আপটা করতে হবে। ওকে, একটু যদি ভেঙে বলেন। প্রথম কথা হচ্ছে আপনি ট্রেড করছেন, আমি ধরে নিচ্ছি, তো আপনাকে প্রথম জানতে হবে যে আমি কতটুকু হোয়াট ইজ সফল। টেকনিক্যাল অ্যানালাইসিস, এইটুকু যদি আমাদের টেকনিক্যাল দর্শকদের অ্যানালাইসিস হচ্ছে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তাদের ধারণা যে চার্টে একটা আজকের দিনে যে পুরো মানুষ পার্টিসিপেন্ট যারা ছিল তাদের যে পয়েন্ট অফ ভিউ অথবা তাদের আজকে যে মানে সম্মিলিত একটা মনোভাব চার্টে বোঝা যায় যে তারা কি ডিমান্ড ক্রিয়েট করতেছে নাকি সাপ্লাই ক্রিয়েট করতেছে একটা চার্টে, মানে একটা স্টকে। তো আমাদের টার্গেট হচ্ছে কোন জায়গায় ডিমান্ড ক্রিয়েশন আমি দেখতে পাচ্ছি ওই জায়গায় আমি বাই করব, আর যেখানে সাপ্লাই ক্রিয়েট হবে ওখানে আপনি সেল করে বের হয়ে আসবেন। ইন দ্য মিন টাইম আপনি একটা গ্যাপ পাবেন। তো এটা হচ্ছে মূলত টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস, যে চার্টে দেখে একটা জায়গায় আপনি কিনবেন এবং আপনি ধারণা করবেন এই শেয়ারটা উপরে যাবে। বাংলাদেশে শুধু আমি উপরে যাওয়ার কথাই বলছি কারণ আমাদের তো শর্ট সেল নাই, সো আপনাকে আলটিমেটলি বটমে কিনতে হবে, টপে বিক্রি করতে হবে। সো কখন একটা শেয়ার বটম থেকে মুভ দিবে এইটা প্রিডিক্ট করে কোন পর্যন্ত যেতে পারে ওই জায়গায় গিয়ে প্রফিট বুকিংয়ের যে টেকনোলজি ইউজিং দিস টেকনিক্যাল চার্ট গ্রাফ যেটাকে বলি, এইটা হতেছে টেকনিক্যাল অ্যানালাইসিস মূলত। টেকনিক্যাল অ্যানালাইসিস আমি শিখলাম, এই কোর্সগুলো করানো হয়। হ্যাঁ, এই কোর্সগুলো আমি করলাম, রেলেভেন্ট বইটই পড়লাম। তো অনেকেই করছে, প্রচুর সাকসেস ফেলিওর সব রকমই আছে। আপনি একটি কথা মাঝে মাঝে বলেন যে অলমোস্ট 90% ট্রেডাররাই ফেল করে টু মেক মানি। জি, ওয়াই দিস হ্যাপেন্স, অ্যান্ড যে 10% করে, আমি অনেক ওই ওয়াল স্ট্রিটের অনেকের এক্সাম্পল পড়েছি যারা ট্রেডিংয়ে খুবই সাকসেসফুল। তারা বই লিখেছেন, বইগুলো অন্যরা পড়ছে, তাদের ফলোয়াররা পড়ছে, তাদের মধ্যে কেউ কেউ সাকসেসফুল হচ্ছে। তো সেই 10%-এ কী করলে আমি যেতে পারবো? আপনি প্রথম বুঝবেন যে এই খেলাটা আপনি কেমন খেলছেন। ট্রেডিং যদি একটা খেলা হয়, এই খেলায় আপনি কেমন পারফর্ম করতেছেন বিগত বছরগুলোতে, এটা আপনাকে প্রথম জানতে হবে। সো প্রথম আপনি আপনার একটা রেজাল্ট কার্ড, রিপোর্ট কার্ড সংগ্রহ করবেন। আপনার বিও অ্যাকাউন্টের এগেনস্টে একটা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পাওয়া যায়, ওটার মধ্যে আপনি এ পর্যন্ত যত ট্রেড করেছেন সেই ট্রেডগুলোর একটা জার্নাল থাকবে। সো আপনি প্রথম দেখবেন যে আপনার সাকসেস রেট বা স্ট্রাইক রেট কেমন, মানে প্রতি 10টা ট্রেডে আপনি কয়টা ট্রেডে লাভবান হচ্ছেন আর কয়টা ট্রেডে লুজার হচ্ছেন। আর যে ট্রেডগুলোতে আপনি লাভবান হচ্ছেন সেটাতে অ্যাভারেজে কত পার্সেন্ট প্রফিট মেক করছেন, আর যে ট্রেডগুলোতে আপনি লুজার হচ্ছেন সেইটাতে অ্যাভারেজে কত পার্সেন্ট আপনি লুজার হচ্ছেন। সো আমাদের মধ্যে একটা আমার মনে হয় একটা ভুল মিথ আছে, আমরা মনে করি যে আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস খুব ভালোভাবে শিখে যাই তাহলে হয়তোবা কালকে থেকে আমি যে ট্রেডগুলো করব প্রত্যেকটা ট্রেড আমি প্রফিটে থাকব, ইম্পসিবল। বাট এটা পসিবল না। তো এখানে তাহলে আপনাকে ধরে নিতে হবে যে যারা খুব বেশি সাকসেসফুল ট্রেডার, ধরেন মার্ক মিনারভিনির বই আপনি পড়ছেন কিনা জানি না, এটা পড়তে পারেন, রেকমেন্ড করছি। ওনার সাকসেস রেট উনি বলে হচ্ছে 50%। তো উনি 50% ট্রেডে সাকসেস, মানে উনি যদি 100টা ট্রেড করেন 50টা ট্রেড উনি প্রফিটে বুক করেন আর 50টা ট্রেড উনি স্টপ লস নেন। তার মানে 50-50 মানে ট্রেড করেও কিন্তু উনি আলটিমেটলি এন্ড অফ দ্য ডে উনি কিন্তু প্রফিটেবল থাকেন। কিভাবে? কারণ উনি রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করেন। মানে ওনার কথা হচ্ছে একটা শেয়ারে আমি তখনই যাব যখন 1:2 বা 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও আমি দৃশ্যমান দেখতে পাবো। এটা কিন্তু মানে দৃশ্যমান হইতে হবে, যে অ্যাচিভেবল হইতে হবে। আপনি যদি কোনো শেয়ার 10 টাকায় বাই করেন, আপনাকে ঠিক করতে হবে যে এটার লস কত হবে, মানে এটা রিস্ক কতটুকু। ধরেন 8 টাকায় আপনি স্টপ লস নিচ্ছেন, তাহলে এই 2 টাকা হচ্ছে আপনি লুজ করবেন, এর বেশি আপনি লুজ করতে দিবেন না। আর প্রফিট তাহলে মিনিমাম 14 টাকা পর্যন্ত শেয়ারটাকে মুভ করতে হবে। তো এরকম চার্টে যদি আপনি কোনো জায়গা পেয়ে যান যে এই পজিশনে যদি আমি শেয়ারটাকে বাই করি, আমি 2 টাকা লস বুক করব, কিন্তু 4 টাকা যাওয়ার একটা অনেক বড় সম্ভাবনা আছে, এইটাকে ওনারা বলতেছে এটা একটা ভালো একটা ট্রেড, এই ট্রেড উনি নেবেন। তার মানে উনি আসলে কি করবেন, প্রতিদিন এসে ট্রেড করবেন না, উনি প্রতিদিন অপরচুনিটি খুঁজবেন। যদি ওই অপরচুনিটি পান 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও, তবেই ওই ট্রেডটাতে উনি পার্টিসিপেট করবেন, আদারওয়াইজ ওনার টাকা উনি ক্যাশে রেখে দিবেন। সো এইটা আপনাকে আগে জানতে হবে যে আপনার স্ট্রাইক রেট কেমন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও যেটা আপনি কেমন করছেন, আপনার লুজিং। আমাদের দেশে একটা প্রবণতা হচ্ছে, এটা আমারও অতীতে হয়েছে, যে শেয়ারগুলো আমি লুজার ছিলাম সেগুলোতে আমি 3 মাস 4 মাস 3 বছর পর্যন্ত ওয়েট করতে রাজি আছি, কিন্তু যে শেয়ারটা প্রফিটে যাচ্ছে ওটা 3 দিনের বেশি আমি ধরে রাখতে পারতেছি না। অ্যাজ এ রেজাল্ট আমি বিক্রি করার পর শেয়ারটা আরও যাচ্ছে, কিন্তু স্টপ লস না নিয়ে ওটাকে আমি কিন্তু 3 বছর রেখে দিতে পারতেছি, কিন্তু উইনিং ট্রেড আমি ধরে রাখতে পারতেছি না। এটা আপনাকে আসলে প্রথম
শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে টেকনিক্যাল চার্টে 1:2 1:2 মিনিমাম, মিনিমাম মিনিমাম 1:3 হলে সবচেয়ে বেটার। ধরেন আপনি আমি একটা ওই যে ট্রেন্ড ফলোয়িং তাদের একটা ইয়ে পড়েছিলাম যে তারা বলছিল যে যদি 30% স্ট্রাইক রেট হয় অ্যান্ড আমার যদি 1:3 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও থাকে, Right. এটা অঙ্কের মতো দেখিয়েছিল যে হ্যাঁ। ধরেন আপনি সে বলছে যে লাইক মার্কেট উপরে যাবে কি না, আমার ডিরেকশনে যাবে কি যাবে না, এটা প্রবাবিলিটি আমি কয়েন টসের মতো রাখলাম 50-50, রাইট, যে 50-50 দ্যাট মিনস যদি আমি এই ট্রেডটাতে উইন করি আমি 3 টাকা পাবো আর 1 টাকা হবে আমার স্টপ লস। জি, দ্যাট মিনস তাহলে আমি 70টাতে পেনাল্টি দিব 70 টাকা আর 30টাতে গেইন করব 90 টাকা, Right. স্টিল ইটস 20 টাকা Net profit. নেট প্রফিট অ্যান্ড ইটস এ গুড মানি। এটাই হওয়া উচিত এবং এইটাই মানে এটাই বাস্তব। কিন্তু আপনি কেন স্টপ লস নিতে পারছেন না, এটা যদি প্রশ্ন করেন এটার একটা উত্তর আছে। সেটা হচ্ছে যে আপনি যখন একটা শেয়ার কিনছেন, কেনার সময় মনে করেছেন এটা উপরে যাবে, আপনার গেল না, নিচে গেল। এখন যদি আপনি স্টপ লস নেন তাহলে নিজেকে পরাজিত মনে হয় যে আমি আসলে এই জায়গাটায় লুজার হইলাম, মানে আমি মানে ডিফিটেড ফিল করে মানুষ। এইটা আসলে ইগোর থেকে আসে। সো এইটা আমার এই প্রবলেম সলভ, কিন্তু আমার প্র্যাকটিক্যাল একটা প্রবলেম হয়েছে ট্রেডিং ট্রাই করতে গিয়ে যে আমি একটা শেয়ার একবার স্টপ লস নিলাম, তারপরে এটা আমি যেখানে স্টপ লস নিয়েছি তার চেয়ে আরও 5-10% উপরে গেছে, তো পরের বার আমি আবার ট্রাই করলাম যে ঠিক আছে তাহলে সেম এভাবে আবার যায় কিনা, এবার আর গেল না। তো কয়েকবার স্টপ লস দেওয়ার পরে আই ফিল লাইক আই এম লুজিং কনসিস্টেন্টলি, আই শুড নট ইউজ দিস অ্যাপ্রোচ এনিমোর, দেখি কত কমতে পারে। ওকে, তাহলে আমি ট্রেডিং করার ওই যে প্রশ্নটা করছিলেন যে ট্রেডিং কিভাবে ভালোভাবে করা যায়, আমার অ্যাপ্রোচ হচ্ছে যে আপনাকে আসলে একটা জিনিস বুঝতে হয়, এখানে আপনার ইন্টারেস্ট আছে ট্রেড করার, তাই না? ইন্টারেস্ট আছে দেখে আপনি করতে চাচ্ছেন। সো ইন্টারেস্ট যদি থাকে, এর পরের লেভেলটা হচ্ছে কমিটমেন্ট আছে কিনা, এটা শিখার ব্যাপারে। যদি কমিটমেন্ট থাকে শিখার ব্যাপারে তাহলে আপনি শিখবেন। শিখার না, পর আমি শিখলাম কিন্তু এক্সিকিউট করতে পারলাম ওকে, না। শিখার পর আচ্ছা শিখবেন কিভাবে? একটা মেন্টরের কাছে যাবেন অথবা একটা বই পড়বেন অথবা ইউটিউব চ্যানেলে আপনি শিখবেন। শিখার পর মিনিমাম 6 মাস থেকে 1 বছর আপনাকে ডেমো ট্রেড করতে হবে। ওকে, ডেমো ট্রেড মানে হচ্ছে অল্প কিছু টাকা দিয়ে স্টপ লসটাকেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আপনি এইটাতে আবার ট্রেড জার্নাল ইউজ করতে হবে। মানে আপনি এই শেয়ারটা কিনলেন, কেন স্টপ লস হিট করলো এটার কারণটা আপনি নিজে নিজে ফাইন্ড আউট করবেন যে আসলে আমার এই জায়গায় ভুল ছিল। স্টপ লসটা আসলে এমনি এমনি হিট করে নাই, ওটার একটা ভ্যালিড কারণ ছিল। হয় আপনি একটু আর্লি ঢুকছিলেন, অথবা মার্কেট হঠাৎ করে খারাপ হয়ে গেছে, অথবা যেদিন কিনছেন তার পরের দিন ওই স্টকের একটা ব্যাড কোয়ার্টারলি রেজাল্ট চলে আসছে। বিভিন্ন কারণ হতে পারে যার কারণে শেয়ারটা পড়ে গেছে। সো আপনাকে আরেকটা প্রবলেম হচ্ছে এখন স্মার্ট মানি ইজ শিফটিং টুয়ার্ডস সামথিং এলস, এটাও এখন হয়, খুব বেশি হচ্ছে এখন। অনেক কিছু হতে পারে। ওই যে বললাম না, ট্রেডিংটা আসলে আনসার্টেন একটা জিনিস। Okay. এটা এত সার্টেনিটি দিয়ে কেউ করতে পারে না, কনসিস্টেন্টলি করাটা খুব টাফ। তো যারা পারে তারা স্পেশাল কেস। তো ওইটাতে যদি যেতে চাই তাহলে তো আমার একটা প্রিপারেশন লাগবে। তো এই প্রিপারেশনটা হচ্ছে মিনিমাম 50টা থেকে 60টা আপনাকে ডেমো ট্রেড খেলতে হবে। এই ডেমো ট্রেডের একটা ট্রেড জার্নাল আপনার কাছে থাকতে হবে। 60টা ট্রেডে যদি আপনি লস করেন, ধরে নেন আপনি 5,000 টাকা করে শেয়ার কিনেন, 10% করে লস হলে পার ট্রেডে আপনার 500 টাকা লস হবে। তা যদি 50টা ট্রেড করেন, না হয় 25,000 টাকা টোটাল লস। এই 25,000 টাকা লসে আপনি 50টা কারণ পাবেন যে এই কারণে আমি লুজার হয়েছি। আপনি কি চাবেন যে নেক্সট 51 থেকে 100 নাম্বার ট্রেডে এই ভুলগুলো পুনরাবৃত্তি করতে? এটা তো হবে না। তার মানে অনেস্টলি রেকগনাইজ করতে হবে ভুলগুলো কি ছিল, রাইট, সেখানে এবং কারেক্ট ওখান করতে থেকে হবে। আপনাকে নিজেকে কারেক্ট হতে হবে। তার মানে এই যে ডেমোটা করতেছেন কেন, এটার জন্য আপনার শিক্ষাটা যেটা শিখছিলেন সেটার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, ইরোর কারেকশনের প্রয়োজন আছে। তারপরে আপনি আরও 51টা ট্রেড মানে আরও 50টা ট্রেড করেন, আমি শিওর যে এই ভুলগুলো তো আর হবে না। নতুন ভুল হতে পারে, কিন্তু ট্রাস্ট মি ব্রাদার, 100টা পরে আর কোনো নতুন ভুল হবে না। ঘুরে ফিরে পুরান ভুলগুলোই আপনি করবেন। তখন আপনার কাজ করতে হবে মাইন্ডসেটে যে এই ভুল আমি করব না, আমি ইমোশনলেস ট্রেড করব। এবং আমি এখানে আরেকটা বলে দিই, যেটা হচ্ছে যে ট্রেড করতে গেলে আপনাকে একা হইতে হবে। ট্রেডিং ইজ এ লোন গেম, অ্যালোন গেম। আপনাকে লোনলি থাকতে হবে। আপনার কম্পিউটার, আপনার চার্ট এবং আপনি, এর বাইরে আর কোনো মানে ইন্টারফারেন্স লাগবে না। উনি আমার চাইতে ভালো জানে মার্কেট, ওনার কাছে একটু টিপ নেই, এই শেয়ারটা কি বিক্রি করবো কিনা, উনি কি বলে একটু শুনি। এইভাবে করলে হবে কি, আপনার যে নিজের যে অরিজিনাল যে হাইপোথিসিস সেটা নষ্ট হয়ে যাবে, বায়াসড হয়ে যাবেন আপনি। সো আলটিমেটলি আপনার নিজের উপর 100% কনফিডেন্স যখন আসবে, তখন আপনার মার্কেটে কি হচ্ছে আপনি দেখবেন। মোস্ট অফ দ্য পিপল তারা চায় যে কালকে মার্কেট কী হবে এটা জানতে। কালকে মার্কেট কী হবে এটা কে বলতে পারবে?
আপনার শোতে আপনি যাকেই আনেন না কেন একটা কথাই বলবে যে শর্ট টার্মে মার্কেটে রিস্ক আছে, শর্ট টার্মে একটু ক্রিটিক্যাল কিছু আসতে পারে বা এটা আনসার্টেন, এনিথিং ক্যান হ্যাপেন, কিন্তু আনসার্টেনটি ইটসেলফ দ্য বিগেস্ট সার্টেনটি ইন মার্কেট। রাইট, কিন্তু লং টার্মে সব ঠিক হয়ে যাবে, কথা তো ওইটাই। তাহলে আমরা আসলে কেউই জানি না কালকে বা পরশুদিন কি হতে পারে, আমরা কিন্তু জানি না। আমি শুধু জানি যে আমি কোন সময়ে কি করব, মার্কেট কেন বাড়ছে আমার জেনে লাভ কি, মার্কেট কেন পড়ছে আমার জেনে লাভ কি। আমার জানতে হবে কি পদ্ধতি ইউজ করলে এই এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডপ্ট করে আমি প্রফিটেবল থাকতে পারবো। এইটা আপনাকে নিজেকে করতে হবে। যতজন, আমি যত বই পড়ছি ট্রেডিং রিলেটেড, সবাই একটা কথাই বলে, নিউজ থেকে 100 হাত দূরে থাকতে হবে। যারা স্পেকুলেট করে তাদের সাথে মার্কেট নিয়ে কথা বলা যাবে না। আপনার নিজের স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং নিজের উপরে পুরোপুরি কনফিডেন্স আনতে হবে যে আমি, আমার কম্পিউটার, আমার চার্ট, এই 3টা জিনিস দিয়েই আমি ডিসিশন মেক করব, আমি কারোর সাথে কোনো প্রকার শেয়ার করব। ব্যাক টেস্টেড স্ট্র্যাটেজি অফ কোর্স, রাইট। প্রথমে স্ট্র্যাটেজি যেটা কাজ করে। এক্স্যাক্টলি, প্রথমে আপনি শিখলেন, তারপর আপনি 50টা ডেমো ট্রেড খেলে আপনি ব্যাক টেস্ট, মানে আপনি 50টা ডেমো ট্রেডের আগে যে শিখছেন, এই শিখার সময় আপনি ব্যাক টেস্ট করছেন চার্টে যে এই স্ট্র্যাটেজি তো এই ইউটিউব চ্যানেলে বা এই বইতে বলছে, এটা কি আদৌ মার্কেটে কাজ করতেছে কিনা। যদি দেখেন কাজ করে, ইট ইজ ব্যাক টেস্ট হলো। এরপরে যে 50টা ডেমো ট্রেড খেললেন, এটা হচ্ছে আপনার ব্যাটেল টেস্ট হলো। এরপরে আপনি কিন্তু প্রিপেয়ার্ড ফর দ্য মার্কেট। এরপরে আপনার লস হওয়ার কোনো কারণ আমি দেখি না। ওকে, লস পার্টিকুলার লুজিং ট্রেড থাকবে, উইনিং ট্রেড থাকবে, নেটটা পজিটিভ থাকতে হবে। ইয়েস, এবং আপনার ডেডিকেশনের লেভেল যতটা বেশি হবে আপনার ততটাই প্রফিটেবল হবেন এবং ততই কনফিডেন্স পাবেন। আপনি বলতেছেন উইক শেয়ারগুলোর মুভমেন্ট আসে, উইক শেয়ারগুলো আপনি কত টাকার কিনতে পারবেন হাইয়েস্ট, এটাও খেয়াল করে দেখেন। আপনি একটা ব্লু চিপ শেয়ার ধরেন, আমি নাম বলতে চাচ্ছি না, বাট তারপর ব্যাট, স্কোয়ার, ম্যারিকো, রেকিট, এই টাইপের ভালো মানুষ শেয়ারে আপনি কোটি টাকা ইনভেস্ট করতে পারবেন, তার রাতে ঘুম হবে। কিন্তু এই যে শেয়ারগুলোর কথা বলতেছেন, এটা কত টাকার শেয়ার আপনি কিনতে পারবেন একটা শেয়ারে, বড় জোর। এমন শেয়ারও আছে 1000 শেয়ার বিক্রি করতে গেলে আপনার 4 to 5% প্রাইস কমে যায়। তো আলটিমেটলি যখন আপনার মানি কম থাকবে তখন কিন্তু ট্রেডিংটাই করবেন এবং লো পেড আপে থাকবেন। কিন্তু যখন আপনার টাকার পরিমাণ, আপনি ধরেন ট্রেডিংয়ে আপনি খুব সাকসেসফুল হচ্ছেন, আপনার 5 লাখ টাকাকে আপনি অলরেডি 50 লাখ করে ফেলছেন, এখন বলেন তো আপনার এই টাকাটা নিয়ে রিস্কে যাওয়ার দরকার আছে নাকি আপনি আস্তে আস্তে সেফ জোনে যাবেন? তার মানে আপনি তখন কিন্তু আবার ব্লু চিপে ঢুকবেন, যেটা রাকেশ ঝুনঝুনওয়ালা করেছে। এক্স্যাক্টলি। তো আপনিও করেন। এন্ড অফ দ্য ডে আপনার লটারির টিকিট ভাই আমি 10 টাকা দিয়েই কিনবো, কিন্তু লটারির টিকিট 1000 টাকা দিয়ে কেউ কিনে না। এই জন্য সবকিছুর দাম বাড়ছে, লটারির টিকিটের দাম এখনো 10 টাকাই আছে। তো এই যে জাঙ্ক শেয়ারের কথা আমরা বলি, এটা কিনারও একটা মানে একটা লিমিটেশন আছে। আমি যদি কিনিও শখ করে 500 শেয়ার কিনতে পারি, মার্কেট ক্যাপ তো আর খুব বেশি না, সেটা হয়তো শখ করে আপনার 500 শেয়ার কেনা এক জিনিস, হ্যাঁ, আর বুঝে শুনে 5 লাখ শেয়ার কেনা আরেক জিনিস। সো কনভিকশন যেটাতে আছে লং টার্মের, ওটা দিয়ে 5 লাখ শেয়ার কিনবেন। আর যেটাতে কনভিকশন নাই বা আপনি চাচ্ছেন একটু টুকটাক দিলে দিল, না দিলে নাই, ওটাতে আপনি অল্প অল্পই খেলবেন। এটাই হচ্ছে নিয়ম। না যাই হোক, আজকে আমরা পর্বটা অনেক অনুরোধ ছিল আসলে যে আপনারা ইনভেস্টমেন্ট নিয়ে এত কথা বলেন, যে কিন্তু ওকে ফাইন, হ্যাঁ প্রত্যেকেই জানে ইনভেস্টমেন্ট ওয়ার্থি শেয়ার থেকে ভালো রিটার্ন আসবে এক সময়, বাট দ্য মার্কেট ইজ নট বিহেভিং লাইক দিস। তা আমরা ট্রেডিং শিখতে চাই, দ্যাটস ওয়াই আমরা হয়তো টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনি আজকে একটা চমৎকার লেসন দিয়ে শুরু করলেন, ভবিষ্যতে আরও কিছুটা ইন্ট্রোডিউস করব। বাংলাদেশে বেশ কয়েকজন টেকনিশিয়ান আছেন যারা সনদপ্রাপ্ত, তারাও আমাদেরকে ওয়াদা করেছেন আসবেন আমাদের প্রোগ্রামে আর কি। তো সফল ট্রেডার হতে গেলে আর কি কি করতে হবে আমাদের? শিখতে তো হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। ভুলগুলো যারা বিশেষ খুব কমন ভুল যেগুলো করে, আপনার স্টুডেন্টরাও অনেকে আছেন, আপনি 1-to-1 হ্যান্ডেল করেন কেস প্রচুর, সেখান থেকে যদি আমাদেরকে একটু বলেন। প্রথম আমার যেটা মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে তাড়াহুড়া। ওকে, ফিনান্সিয়াল ফ্রিডমটা আপনি যেদিক দিয়ে আনেন, তাড়াহুড়ার কোনো জায়গা নেই, একটা সময় লাগবেই। সো আর হচ্ছে গিয়ে ওই যে বললাম ইন্টারেস্ট, তারপরে হচ্ছে আপনার কমিটমেন্ট, তারপরে ডেডিকেশন। সো এটা শিখতে হবে, আর প্যাশন না থাকলে হবে না। ফার্স্ট আমি বলবো, আপনার যদি ট্রেডিং করার খুব ইচ্ছা থাকে, প্রথমে আপনি জিজ্ঞেস করেন এটা কি হবি কিনা। যদি হবি হয় তাহলে আমি বলবো আপনি পারবেন না, কিন্তু যদি এটা আপনার প্যাশন হয় তাহলে আপনার এইটা নিয়ে পড়ে থাকতে হবে। সচিন টেন্ডুলকার তো আর একদিনে সচিন টেন্ডুলকার হয় নাই, উনি ছোটোবেলা থেকে এই ব্যাট নিয়ে প্র্যাকটিস করতে করতে কম্পাউন্ডিংটা করছে, লার্নিংয়ের বা প্র্যাকটিসের। সাকিব আল হাসানও আমাদের দেশে একদিনে হয় নাই, তাই না? সো আপনি যদি ওই লেভেলে ট্রেডার হতে চান, এটা কি একদিনে সম্ভব বা 2-1টা কোর্স করে বা বই পড়ে সম্ভব? এটার পিছনে আপনাকে লেগে থাকতে হবে ফার্স্ট।
লেগে থাকলে শুধু যে লেগে থাকলাম সকাল 10টা থেকে 2টা পর্যন্ত মার্কেট দেখলাম, এইটাকে আমি লেগে থাকা বলতেছি না। আমি বলতেছি প্রতিদিন আপনাকে আপনার ইনফ্যাক্ট বলা হয় যে মার্কেট আওয়ারে স্ক্রিনের দিকে না তাকানোটা ভালো। এক্স্যাক্টলি আপনার নিকোলাস ডারভাসের যদি আপনি হাওয়াই মেড 2 মিলিয়ন ইন ক্যাপিটাল মার্কেট বইটা পড়েন, স্টিল এটা আমার কাছে বেস্ট বুক অন ট্রেডিং। তো এটা তো উনি তো অনেক 50-এর দশকে লিখছে, তো আজ থেকে অনেক দিন আগে, 70 বছরের আগের বই, স্টিল ওটাই ভ্যালিড আমি মনে করি। উনি ওয়াল স্ট্রিট যখন ঘুমাইতো তখন উনি ওনার পোর্টফোলিও এবং ওয়াচলিস্ট নিয়ে কাজ করতো, আর ওয়াল স্ট্রিট যখন জাগনা হইতো, মানে ওয়াল স্ট্রিট যখন ওপেন হইতো, উনি মার্কেট থেকে দূরে থাকতো। কেন? কারণ মার্কেটে চলমান অবস্থায় আপনি যদি কোনো ডিসিশন নেন, এটা হবে ইম্পালসিভ ডিসিশন। ইম্পালসিভ ডিসিশনের সাকসেস রেট খুব কম হয়। তো আপনার পোর্টফোলিও এবং ওয়াচলিস্ট নিয়ে আপনাকে রাতের বেলায় কাজ করতে হবে। সো আপনাকে আজকে রাতেই ঠিক করতে হবে আগামী সকালে আপনি কোন শেয়ারগুলো কোন জায়গায় গেলে বাই করবেন এবং কোন জায়গাগুলো গেলে আপনি বিক্রি করবেন। সো কালকে সকালে মার্কেট আওয়ারে দেখা যাবে কি হবে, এইটা কিন্তু হবে না। সো আপনাকে আগেই প্রিপেয়ার থাকতে হবে এবং প্রতিদিন আপনাকে একটা নির্দিষ্ট সময় এটার জন্য দিতে হবে। সো আপনি অনেকেই বলে আমার কাছে যারা বেটার নট টু বি ইন ট্রেডিং আওয়ার। হ্যাঁ, ট্রেডিং আওয়ারে তো মার্কেট যত কম দেখবেন তত ভালো। এইখানে যে যত বেশি অ্যাক্টিভ হবে সে তত বেশি লুজার হবে, যে যত বেশি ধীরে চলো গতিতে যাবে সে তত বেশি লাভবান হবে। আরেকটা বিষয় বলতেছি যে শিখতে হবে ভাই, শিখার জন্য টাইম ম্যানেজ করতে হবে। আপনার জব আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, সব ধরনের সামাজিকতা মেনটেন করতে হবে, তারপরেও একটা নির্দিষ্ট টাইম দিতে হবে এটার জন্য, লার্নিংয়ের। এই লার্নিংটা করতে করতে একটা পর্যায়ে আপনি আপনার ভুলগুলোকে সংশোধন করতে হবে, অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে। আপনার প্রচুর ভুল হবে, প্রথম দিকে অনেক ভুল হবে, কিন্তু 2-3 বছর ভুল করার পরে আপনি এমন একটা পর্যায়ে যাবেন, আপনি এটা শিখবেন যে কিভাবে ভুল না করতে হয়, বা আপনি একটা পর্যায়ে নিজেকে বুঝতে পারবেন যে যাক আমি যা ভুল করার করছি, এখন আর আমি ভুল করব না, এখন আমি সামনের দিকে আগাবো। তো আগে ভুল করতে হবে। সো অনেকে আমি সবাই ভার্সিটিতে পড়াশোনা করছি, ভার্সিটিতে পড়তে তো কোর্স ফি দিতে হয়, তাই না? ক্যাপিটাল মার্কেটে লার্নিংটারও একটা কোর্স ফি আছে, ওই কোর্স ফিটা হচ্ছে লস। মার্কেটে যে লসটা করছেন ওটা হচ্ছে মার্কেট আপনার কাছে কোর্স ফি নিছে, এটা নিয়ে আপনাকে অভিজ্ঞতা দিছে বা লার্নিং দিছে। তো এখন আপনি যত তাড়াতাড়ি শিখতে পারবেন লসটা ফিটা তত কম লাগবে, আর যত দেরি করবেন তত ফিটা বেশি লাগবে। যত ভুলটা রিপিট করতে থাকবো, ভুল Right. থেকে না শিখবো, ভুল থেকে যতক্ষণ না শিখবেন আমার কোর্স ফি তত বাড়তে থাকবে। একদম কোর্স ফি তত বাড়তে থাকবে। আরেকটা বিষয় আমি যেটা বলি যে আমাদের দেশে আরেকটা অ্যাপ্রোচ আছে, মনে করে যে নিজের করার দরকার নাই, উনি জানে ভালো, ওনার কাছ থেকে দেখে শুনে করব, মানে টিপ নেয়। এইটা হচ্ছে ব্যর্থতার মূল কারণ, নিজে না করে আরেকজনের কাছ থেকে টিপ নিয়ে করছে। আমি একজনের কথা পড়েছিলাম, জেসি লিভারমোর, তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্পেকুলেটর এখনো বলা হয়। রাইট। সে তার জীবনে অ্যাটলিস্ট 3বার, যতটুকু আমার মনে পড়ে, যে ব্যাংক্রাফট হয়েছে। সে হি আর্নড হিজ ফরচুন অ্যান্ড ওয়েন্ট ব্যাংক্রাফট। রাইট। খুবই বড় রিস্ক টেকার ছিল, প্রচুর লোন নিয়ে ট্রেড করতো, রাইট। এবং যখন হি ওয়াজ রাইট প্রচুর টাকা বানাতো। আর সে তার বড় বড় দেউলিয়া হওয়ার মতো লসগুলো প্রত্যেকটা ট্রেডেই সে শেষ পর্যন্ত দেখেছে যে তার চাইতে আরও রেসপেক্টেড বা সে রেসপেক্ট করে এই ধরনের কোনো বিগ শটের টিপস বা পরামর্শ নিয়েই সে লসগুলো করেছে। রাইট। নিকোলাস ডারভাসের বইতে আমি পড়েছি যে উনি বলতো যে উনি ছিলেন একজন প্রফেশনাল ডান্সার, উনি সারা ওয়ার্ল্ডে ট্যুর করে বেড়াইতো। ইনফ্যাক্ট উনি মায়ানমারের রেঙ্গুনেও আসছিল, কলকাতায় আসছিল, বাংলাদেশটাকে কোনোভাবে টাচ করে নাই আর কি। তো উনি যখন ওয়াল স্ট্রিটের অনেক দূরে থাকতেন তখন উনি প্রফিট মেক করতেন। একটা পর্যায়ে উনি মেবি $8,000 বা $5,000 দিয়ে শুরু করছিলেন। তো ওটা যখন $6 লাখ পরিণত হইলো তখন ওনার ট্রেডার ওনাকে ডাক দিলেন, ওনার ট্রেডিং হাউসে ওনাকে একটা চেম্বার দিলেন, ওই চেম্বারে বসে উনি ট্রেড করতে গিয়ে আরও ফান্ড কমে ফেললো। তখন উনি ঠিক করলো যে কেন হইলো, তখন উনি দেখলো যে আমি একা ছিলাম, নিজের বুদ্ধিতে করতাম, এখন এই অফিসে বসছি যার কারণে প্রতিদিন চা কফি খেতে অনেক লোকজন আসে, তাদেরও পোর্টফোলিও বিশাল বিশাল, এই তাদের সাথে কথা বলতে গিয়ে, এই নলেজ শেয়ার করতে গিয়ে যেটা হয়েছে ওনার ওন হাইপোথিসিস নষ্ট হয়ে গেছে, ওনার ওন স্ট্র্যাটেজি নষ্ট হয়ে গেছে। পরে উনি করলো কি, 2 বছরের জন্য প্যারিসে গেল, প্যারিসে গিয়ে ওখানে লসটা কাভার করেও 2 মিলিয়ন ইনকাম করলো। তারপরে উনি ওয়াল স্ট্রিটে ফিরছে নিউ ইয়র্কে, কিন্তু উনি থাকতো প্লাজা হোটেলে। প্লাজা হোটেল থেকে ওয়াল স্ট্রিট মাত্র 2টা ব্লকের ডিস্টেন্স, কিন্তু উনি কখনোই ওয়াল স্ট্রিটের জীবনে যান নাই। মানে উনি নিউ ইয়র্কেই ছিলেন বাট কোনোদিন ওনার ব্রোকারের অফিসে যায় নাই। তার মানে মার্কেট থেকে আপনি যত দূরে থাকবেন তত বেশি প্রফিটেবল থাকবেন। আর মার্কেট থেকে দূরে বলতে আমি বোঝাচ্ছি ক্রাউড থেকে, এই যে টিপ যারা দিচ্ছে এই ধরনের লোকজনের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার নিজের উইনিং স্ট্র্যাটেজি নিজের বানাইতে হবে। আর আমি বিশ্বাস করি অপরের বুদ্ধিতে আর কিছু করতে পারেন না পারেন, টাকা ইনকাম করাটা সম্ভব না।
অপরের বুদ্ধিতে আপনি ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন না, এটা আপনার নিজেকেই করতে হবে। আরেকটা জিনিস বলে যাই, আমি যে পদ্ধতিতে করবি বা আপনি যে পদ্ধতিতে করবেন একই পদ্ধতিতে আরেকজন করবে এটাও না। গ্রসলি স্পিকিং স্পেশাল কেস থাকতে পারে, কেউ যদি আন্তরিকভাবে নিজে বুঝে কাউকে ব্যক্তিগতভাবে কোনো পরামর্শ দেন রাইট, সেটি, তবে এখানে একটা প্রবলেম থাকে, পার্সন টু পার্সন তার হাইপোথিসিস ডিফার করে। একজনের হাইপোথিসিস একরকম, দুটার মধ্যে একটা খারাপ ব্লেন্ড হলেও আপনার প্রবলেম। আপনি একজনের কথা শুনে একটা শেয়ার বাই করেছেন 32 টাকায়, শেয়ারটা এখন 42 টাকায় ট্রেড হচ্ছে, 10 টাকা প্রফিট। এখন আপনি যার কথায় কিনেছেন তার কথাই তো বিক্রি করবেন, এটাই স্বাভাবিক। এখন ওই দিন উনি হসপিটালে, ফোন আনরিচেবল, কি করবেন আপনি? আই হ্যাভ টু লার্ন হাউ টু ডিসাইড। সো আলটিমেটলি কারো উপর ভরসা করে কি এটা করা যায় নাকি? আপনি দেখেন তো, আপনি এইখানে ঢাকায় থাকেন, ম্যানেজার দিয়ে আপনি গ্রামের বাড়িতে কয়েকটা বিজনেস ট্রাই করেন তো সফল হন কিনা? ওই যে আপনার সপ্তাহে 2 বার গেলে তখন হয়তো একটা পসিবিলিটি থাকে, হ্যাঁ, কিন্তু but, আলটিমেটলি নিজেকে ডিল করতে হবে। সো আমি মনে করি না যে নিজের লার্নিং বাদ দিয়ে, আর তো একটা তো প্রবাদই আছে যে টিচ এ ম্যান হাউ টু ফিশ, রাইট, প্রতিদিন তাকে একটা করে মাছ দেওয়া এটা কোনো ভালো সলিউশন না। না। আরেকটা বিষয় হচ্ছে যে এটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। মিস্টার মার্কেটের যে কনসেপ্ট আপনি নিশ্চয়ই জানেন। তো যার কাছ থেকে আমি টিপ নিচ্ছি, আজকে সকালে তার মুডটা কেমন, এটাও অনেক কিছু ডিপেন্ড করে। সে যদি আজকে সকালে খুব হ্যাপি থাকে, তার কাছে তো মার্কেট মনে হবে কালকে সব হলডেড হবে, সে সব কিছুতে পজিটিভ। আবার আজকে সকালে যদি তার মুড খারাপ থাকে, সে কিন্তু আবার সব নেগেটিভ হয়ে যাবে। সো আলটিমেটলি আপনার নিজের উপর আস্থা আনতে হবে। এটা আনার জন্য যতদূর যাওয়া দরকার লার্নিংয়ে আপনাকে যেতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার আসলে ইন্টারেস্ট, ওই যে বললাম হবি না প্যাশন। যদি প্যাশন হয় আপনি পারবেন, কিন্তু যদি হবি হয় এটা হবে না। মার্কেট টাইম পাসের জায়গা না। আপনি কিছু বই রেকমেন্ড করতে পারেন কিনা আমাদের, যেগুলো একটু পড়লে আমরা। আপনি মার্ক মিনারভিনি লিখে গুগলে সার্চ দিলে 4টা বই পাবেন। তার মধ্যে হাউ টু ট্রেড লাইক এ মার্কেট উইজার্ড এরকম নামে একটা বই আছে, এটা ট্রাই করতে পারেন। মোমেন্টাম মাস্টার্স নামে একটা বই আছে, এটা ট্রাই করতে পারেন। নিকোলাস ডারভাসের ওই যে বললাম হাউ আই মেড 2 মিলিয়ন ইন ক্যাপিটাল মার্কেট, এটা ট্রাই করতে পারেন। ট্রেডিংয়ে মূলত এগুলাই, এর বাইরে নতুন করে দরকার নাই। আর একটা জিনিস একটু বলে দিই যে ইউটিউবে যত কন্টেন্ট আছে ট্রেডিং রিলেটেড, এগুলো মূলত প্রত্যেকটাই ডে ট্রেডিংটাকে ফোকাস করে, কিন্তু আমাদের দেশে ডে ট্রেডিংটা না থাকার কারণে, তারপরে এই যে রাইট, ফিউচার্স গুলো, ওইটা দিয়ে আমাদের মার্কেটে অনেক সময় যে আপনি স্টপ লসে যে বুঝতেছেন যে স্টপ লসটা জানি কেন যেন কাজ করছে না, এটার মূল কারণ কিন্তু ওইটাই যে আপনার যত মানে ভিডিও আছে ইন্ডিকেটর রিলেটেড বা স্ট্র্যাটেজি রিলেটেড, এগুলো মূলত ইন্ট্রাডে ট্রেডিং রিলেটেড। কিন্তু আমাদের যে লং পজিশনে যাওয়া, কিনে একটু মানে 2-4 দিন বা 10 দিন 20 দিন বা 1 মাসের ট্রেন্ডে থাকা, এইটা আসলে অনেক ক্ষেত্রে ওইভাবে হবে না। এটাকে আপনাকে নিজের স্ট্র্যাটেজিটা নিজেকে বানাইতে হবে। তো আপনি সাজেস্ট করছেন ইভেন ট্রেডিং করলেও হয়তো যে ফান্ডামেন্টালস নিয়ে আমি এতটা ভাবছি না, বাট সেটাও আর একটু লঙ্গার টাইম ফ্রেমে করতে হবে। যত শর্ট টার্ম তত অবশ্যই আপনি যত বেশি ছোট টাইম হরাইজনে যাবেন, টাইম ফ্রেমে যাবেন, তত বেশি নয়েজ পাবেন। আর যত বড়টাতে যাবেন আপনি তত বেশি নয়েজ ফ্রি থাকবেন, আপনার কনভিকশনটা ঠিক থাকবে। আপনি একটা শেয়ার বাই করেছেন চার্টে দেখে, মনে হচ্ছে শেয়ারটা এখান থেকে 25% মুভ দিবে। তো আপনি যদি আওয়ার চার্টে দেখেন, তাহলে প্রতি মোমেন্টেও আপনাকে ভয় দেখাবে একটা রেড ক্যান্ডেল দিয়ে। কিন্তু আপনি যদি জাস্ট উইক চার্টে শিফট করেন, এত সহজেও আপনাকে বাই সিগন্যালও দিবে না, সেল সিগন্যালও দিবে না। আপনি আপনার টার্গেটটাকে ক্লিয়ারলি দেখতে পারবেন উইদাউট এনি ফ্লাকচুয়েশন। যে ডিবেটটা আপনার ফ্রিকোয়েন্সি ভার্সাস ম্যাগনিটিউড, রাইট। সো আপনাকে আমি বলবো যে ট্রেডিং তো চার্ট তো শুধু যে আওয়ার চার্টে দেখায় বা ডে চার্টে তা না, চার্ট তো আপনি উইক চার্টেও দেখতে পারেন। তা আমার অপিনিয়ন হচ্ছে আপনি উইক চার্টে একটু ট্রাই করে দেখেন, তাহলে দেখবেন নয়েজ ফ্রি থাকতে পারবেন এবং আপনার মানে অত বেশি ট্রেড করতে হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, ব্রোকারকে বড়লোক করলে আপনি বড়লোক হতে পারবেন না। যত বেশি ফ্রিকোয়েন্টলি ট্রেড করবেন, আপনার ব্রোকার আপনার কমিশনটা নিয়ে যাবে। এখানে আপনার ব্যাপারটা হচ্ছে, আপনার একটা শেয়ার কিনছেন আপনি 6 টাকায়, 12 টাকা যখন হয়েছে তখন আপনি কিন্তু প্রফিট মেক করছেন। আপনি চাইলে টাকাটা উইথড্র করবেন। আপনি যখন উইথড্র করতে যাবেন, আপনার ব্রোকার কিন্তু আপনাকে উইথড্র করতে না দিয়ে বলবে আরেকটা অপরচুনিটি আছে, এটা ট্রাই করে দেখেন, 12 টাকারটা 24ও হতে পারে। তখন আপনি কিন্তু ওই জায়গায় যাবেন। তো এইটা কিন্তু করা যাবে না। মানে আপনার এই মার্কেটে আমি যেটা করি, ট্রেডিংয়ের জন্য একটা নির্দিষ্ট বাজেট অ্যালোকেট করতে হবে, যে এর বেশি আমি যাব না। মানে সেটা হতে পারে আপনার জন্য 5 লাখ, হতে পারে 25 লাখ, হতে পারে 5 কোটি, আপনার ক্যাপাসিটির উপরে। বাট একটা ফিগার থাকতে হবে যে এর বেশি টাকা আমি মার্কেটে ট্রেডিংয়ের জন্য রাখবো না। এর থেকে এক্সেস যেটা হবে ওটাকে আমি ট্রেডিং এ আমাদের আপনার উইনিং, আমাদের লুজিং স্ট্যাটিস্টিক্সটাই এখনো ডমিনেন্ট।
এটা ফর তো আস দ্য কমন পিপল। হ্যাঁ, এটা ওই যে আমাদের ইগনোরেন্স, লার্নিং এর ব্যাপারে ইগনোরেন্সের কারণে আমরা সত্যিকার অর্থে লার্নিংটাকে অত বেশি গুরুত্ব দিচ্ছি না। লার্নিং ইজ এ কমপ্লিট প্যাকেজ, আমরা একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে যাব, দ্যাটস হোয়াট ইউ সেড। আচ্ছা, আর আরেকটা প্রসঙ্গে আসি আমরা। আমরা একটা কন্টেন্ট দেখি আপনার কাছে মাঝে মাঝে যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনি টাইম টু টাইম, একটা তো লং টার্ম ভিউ আপনার আছেই, তার বাইরে ধরেন কোয়ার্টার অন কোয়ার্টার যখন যে চেঞ্জগুলো আসে তার বেসিসে আপনি কিছু শেয়ারের তালিকা প্রস্তুত করেন পজিশন ট্রেডিংয়ের জন্য। দ্যাট মিনস যে সেভারাল মান্থস আমরা রাখতে পারবো এই শেয়ারগুলো, একটা সম্ভাব্য তালিকা আপনি প্রস্তুত করেন। এগুলো কিসের বেসিসে করেন? এই লার্নিংটা যদি আমরা রেপ্লিকেট করতে পারি। আচ্ছা, এইখানে ব্যাপার হচ্ছে যে একটা শেয়ারকে 3 মাস যদি আমি ধরে রাখতে চাই, তাহলে ওর ইপিএসটা আমি দেখি যে কোয়ার্টার টু কোয়ার্টার ইপিএসটা কেমন আসতেছে। ধরেন একটা শেয়ার জুন ক্লোজিংগুলো আপনার অক্টোবর মাসে ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, সো সেপ্টেম্বর পর্যন্ত ওর একটা বুল রান আসতে পারে। তো লাস্ট কোয়ার্টারটা ডিক্লেয়ার করা হচ্ছে আপনার এপ্রিল মাসের দিকে অথবা মে মাসের দিকে। মে মাসের মধ্যে এপ্রিলের 30 তারিখের ভিতরে সব থার্ড কোয়ার্টার মোটামুটি সব শেষ হয়ে যায়। তা এখন আপনি এখান থেকে যদি সর্ট করে যে দেখেন যে গত বছরে একটা শেয়ারের ইপিএস যা ছিল তার সাথে এবার 20% ইনক্রিমেন্ট দেখাচ্ছে, মানে গ্রোথ দেখাচ্ছে, আর ওই শেয়ারটাকে আবার 52x এর লোয়ের কাছাকাছি পাওয়া যাচ্ছে এবং ওর পি রেশিও তুলনামূলকভাবে অনেক কম। তাহলে এখানে 3টা জিনিস আমি দেখতেছি, ওর ইপিএসটাকে অবশ্যই ভালো থাকতে হবে, ওর পি রেশিও লো থাকতে হবে, ওর দামটা 52x এর লোয়ের কাছাকাছি থাকতে হবে, তারপরে আমি এই শেয়ারটাকে যদি বাই করি, তাও আবার একটা না, এই ফান্ডে যা টাকা আছে এটাকে ডাইভার্সিফাই করতে হবে। একটাতে এত কিছু দিতে পারবো না, কারণ এই শেয়ারগুলো তুলনামূলকভাবে আমার ওই ব্লু চিপ টাইপের শেয়ার না, কিন্তু কারণ এদেরকে 3 মাসের বেশি বিশ্বাস করা যায় না, যখন তখন একটা খারাপ রেজাল্ট দিতেই পারে। আমরা এমন অতীতে দেখেছি। ওই যে আমরা যে সুইংগুলো দেখি বিভিন্ন টাইম, ওদের পারফরমেন্স ভলাটাইল, এগুলো ট্রেডিং এর জন্যই মেইনলি, একটু আমরা যে 3 মাস 4 মাসের ট্রেডিং, রাইট, সেগুলোর জন্য ইনস্টেড অফ একদিন 2 দিনের বদলে কয়েক সপ্তাহের ট্রেডিং এর জন্য এগুলো আপনি পিক করছেন। এবং আপনাকে অলওয়েজ ইউ শুড ট্রাই টু বাই অ্যাট দ্য বটম। যখন কেউ কিনছে না আপনি কিনবেন, আর যখন টপে পৌঁছায় যাচ্ছে, যখন সবাই এটার ব্যাপারে খুবই অপটিমিস্টিক, তখন আপনি সেল করবেন। আচ্ছা, আমরা আরেকটি কথা টেকনিক্যাল অ্যানালাইসিসে দেখি যে একটা ট্রেন্ড, লেট দ্য ট্রেন্ড আনফোল্ড, যে এটা একটা সিরিজ অফ হায়ার হাইজ আসুক, তারপরে তো আমরা যদি বটমে কিনতে যাই, দ্যাট মিনস তো আমরা উই আর ট্রেডিং এগেইনস্ট দ্য ট্রেন্ড। ওকে, এই আর ইউ সাজেস্টিং যে ইভেন ট্রেডিংয়েও কন্ট্রারিয়ান হওয়াটা বেশি ইম্পর্টেন্ট? সবাই যেটা বলে, সবাই যেটা করে, ওইটা দিয়ে আপনি প্রফিট মেক করতে পারবেন না। ওকে, সবাই যেটা করে না ওইটাই করতে হবে। যেমন আপনাকে দামটা বুঝতে হবে। দেখেন, আপনি যখন ইনভেস্ট করেন আপনি ভ্যালু নিয়ে কাজ করেন। শেয়ারটা কি আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড, অল ইউ আর টকিং অ্যাবাউট ভ্যালু। কিন্তু যখন ট্রেডিং করবেন, মূল টকিংয়ের জায়গাটা কোথায়? মূল জিনিসটা হচ্ছে প্রাইস। সো এই যে আপনি সামনে একটা মগ আছে, এই মগটা যদি 80 টাকা পর্যন্ত দাম বলে বা 150 টাকা দাম বলে, ওকে, কিন্তু এই মগটার দাম 500 টাকা বললে আমার বুঝতে হবে যে আদৌ কি এটা ওর্দি 500 টাকার। সো আপনাকে প্রাইসটা কমেই থাকতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। কমে কিনলেই তো সেল টু সামবডি এলস, রাইট। আপনি বেশি দামে কিনলেন, আরেকজনকে আরো বেশি দামে বিক্রি করবেন, সে যদি না রাজি হয় কিনতে, তখন আপনি কি করবেন? তো আর এই শেয়ার তো 3 মাসের বেশি রাখাটাও রিস্কি, কারণ পরে আপনি বিক্রি করতে পারেন নাই, পরের কোয়ার্টারে ও নেগেটিভ ইপিএস দিয়েছে, তাহলে কি হবে? শেয়ারটা আপনাকে লসে নিয়ে যাবে এবং আপনি স্ট্যাক হয়ে পড়ে থাকবেন। তো আলটিমেটলি আমি যেটা ট্রাই করি, আমার স্ট্র্যাটেজি হচ্ছে, আমি একটা 2-2.5 বছরের আগে একটা হাই ক্রিয়েট করছিল, এই জায়গাটা দেখি, সেখান থেকে সে কতটুকু কারেকশন হয়েছে, কত দিনে কারেকশন হয়েছে। 1 বছরের ধারাবাহিক কারেকশন দেখবেন যে একটা শেয়ার ধরেন 21 সালের দাম ছিল 60 টাকা, 21 সালের সেপ্টেম্বর, ওখান থেকে পড়তে পড়তে ওর দাম আসছে 25 টাকা। তারপরে আরও 1 বছর সে 25 থেকে 35-এর মধ্যে সে অ্যাকুমুলেট করলো। এখন এই 35 থেকে ভলিউম নিয়ে সে একটু মাথা উপরে করছে যে উপরে যাবে। এই জায়গাটা আপনি বড় জোর চিন্তা করতে পারেন যে একেবারে বটমে না কিনে এই অ্যাকুমুলেশনের সাইডওয়ের শেষ মাথায় আপনি বাই করবেন উইথ ভলিউম। তো এইটা একটা অ্যাপ্রোচ হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনাকে এই উইথ স্টপ লস, অফ কোর্স, রাইট। তাহলে এই যে অ্যাকুমুলেশন, এই ধরনের ফরমেশন থেকেও আবার কিছু সেল হয় যেখানে আবার সিমিলার আরেকটা ডাউনফল হয়, হতে পারে। এটা তো হতেই পারে। ওইটার সেফগার্ড তো স্টপ লস, কারণ আমি তো শুরুতেই বলেছি স্টপ লস নেওয়া শিখতেই লাগবে আপনার 2 বছর, কারণ আপনার টাকা লস করা এটা চাইতেও আপনি ডিফিটেড ফিল হচ্ছে, এটা মেনে নেওয়াটা খুব টাফ। ইগোটা কিন্তু মারাত্মক কাজ করে এখানে। সো আর পরপর 2টা স্টপ লস নিলে তো আপনার অবস্থা আরও মানে খারাপ হয়ে যাবে, আপনি তো ডিমোটিভেটেড ফিল করবেন, তখন মনে হবে এইসব স্টপ লস আমি আর নিব না। কিন্তু স্টপ লস, এটাতে আরেকটা মজার ব্যাপার বলি, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে ভাই।
স্টপ লস নেবেন ঠিক আছে, কিন্তু রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে কত পার্সেন্ট। আপনি যদি মার্ক মিনারভিনিকে জিজ্ঞেস করেন, উনি বলবে আমি 2% রিস্ক ম্যানেজমেন্টে খেলি। এর মানে হচ্ছে যে উনি একটা ট্রেডে ওনার টোটাল টাকার 2%-এর বেশি লুজ করেন না, মানে কোনো না কোনোভাবেই করবেন না। উনি ধরে নিয়েছেন যে যদি লস এন্টায়ার হয়, পোর্টফোলিওর হ্যাঁ, এন্টায়ার পোর্টফোলিও 2%-এর বেশি একটা ট্রেডে উনি লস করবেন না। তাহলে এই 2% লস করতে গেলে কত টাকার শেয়ার কিনতে হবে ওটা আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সো কোনো শেয়ার আপনি কিনছেন 5 লাখ টাকা দিয়ে, আরেকটা কিনছেন 3 লাখ টাকা দিয়ে, আরেকটা কিনছেন 7.5 লাখ, তাহলে হবে না। 7.5 লাখ টাকার শেয়ার 10% লস করলে 75,000 টাকা চলে যাবে। আর একটা শেয়ার আপনি মাত্র 2 লাখ টাকায় 2 লাখ টাকায় দিচ্ছেন ওই শেয়ারটাতে, ওটা প্রফিট করছে 30%, তাও কিন্তু আপনি ওই লসটা কাভার করতে পারবেন না। সো আপনার পজিশন সাইজিংটা শিখতে হবে। প্রত্যেকটা ট্রেডে একই পরিমাণ টাকা দিতে হবে, অথবা ওই 2%-এর যে রিস্ক ফ্যাক্টরটা, এটা তো শিখতে হবে। এটা না শিখলে তো হবে না, এটা প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। এক্স্যাক্টলি। আমরা আরেকটি পর্বে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের বিস্তারিত নিয়ে, আজকে আমরা ট্রেডিং নিয়ে আলোচনাটা বেশি করলাম এই কারণে যে সফল ট্রেডার হওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করছে, কেউ কেউ হচ্ছে, অ্যান্ড বাকিরা আমার মতো যারা, তারা কিভাবে হতে পারে সেই চেষ্টা আমরা, আই থিঙ্ক যে আপনার লেসনগুলো আমাদের কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবির ভাই। জি, আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। দর্শক, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলের কবির ভাই, আমি তার ভিডিওগুলো সবসময় দেখি। তিনি আজকে আমাদেরকে যারা আমরা চেষ্টা করছি ট্রেডিং শেখার, এখানে ডুজ অ্যান্ড ডোন্টস দুটোই বললেন। তার কথার সামারিটা যদি হয়, প্রাইস মুভমেন্টের বেশ কিছু টেকনিক্যাল অ্যাজাম্পশন আছে, প্যাটার্ন আছে, সেগুলো শেখাটা 10% অফ ইয়োর সাকসেস, সেটা ভূমিকা রাখবে। আর বাকি 90% থাকবে হচ্ছে আপনার ডিসিপ্লিন, আপনার সাইকোলজিক্যাল ইস্যুস, সেগুলোর দিকে ফোকাস করতে হবে। ইউ হ্যাভ টু কাম থ্রু এ প্র্যাকটিস। এটা আপনাকে শখের বসে করলে হবে না, এটাকে আপনাকে চর্চার মধ্যে নিয়ে আসতে হবে, একটা সিরিয়াস প্র্যাকটিসের মধ্যে। আর আপনাকে অনেস্টলি আপনার সাকসেস ফেলিওরের পর্যালোচনা করতে হবে। মার্কেটে যেটা আমরা সবচেয়ে করে থাকি, অন্যদের টিপস নিয়ে থাকি, ক্রাউডকে ফলো করে থাকি, এগুলো থেকে দূরে থাকতে হবে। 10% ট্রেডার কিন্তু এখনও সফল আছেন পৃথিবীতে। সেই 10%-এর দলে ঢুকতে গেলে এই চর্চাগুলো করতে হবে। গুড লাক। নেক্সট পর্বে দেখা হচ্ছে।